আচ্ছা, ফরাসি বিপ্লবের তিনটে মূল আদর্শ কী ছিল? ফরাসি বিপ্লবের তিনটে মূল আদর্শ কী ছিল? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? রাজা সুরুসলের অন্যতম অর্থমন্ত্রীর নাম কি? বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল? বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল? বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? ষোড়শ রানীর নাম কি? ষোড়শ রানীর নাম কি? বিপ্লব কাকে বলে? বিপ্লব কাকে বলে? দ্বিতীয়বার যে প্রশ্নগুলো বললাম তার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন ছিল ফরাসি বিপ্লবের তিনটে মূল আদর্শ। ফরাসি বিপ্লবের তিনটে মূল আদর্শ হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এক নম্বর হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি, দুই নম্বর হচ্ছে মৈত্রী বা ফ্র্যাটার্নিটি, এবং স্বাধীনতা বা লিবার্টি, তিন নম্বর হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি। আবার বলছি, এক নম্বর হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি, দুই নম্বর হচ্ছে মৈত্রী বা ফ্র্যাটার্নিটি, আর তিন নম্বর হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি। এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা ফরাসি বিপ্লবের তিনটে মূল আদর্শ। আর একটা প্রশ্ন আমি পরের দিকে দিয়েছি যে বিপ্লব কাকে বলে, এটা প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল। বিপ্লব কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, তবু আর একবার বলে দিই। বিপ্লব হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং কার্যকরী পরিবর্তনকে বিপ্লব বলা হয়। অর্থাৎ কোনো ঘটনার মাধ্যমে দ্রুত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে গেলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনকে বলা হয়, বা ধর্মীয় সাংস্কৃতিক ব্যবস্থার পরিবর্তনকেও বোঝায়। সেই এবং পরিবর্তনটা হবে অত্যন্ত দ্রুত এবং পরিবর্তনটা হবে আমূল, মানে প্রায় অনেকটা বদলে যাবে। এই ধরনের ঘটনাকে আমরা বলি বিপ্লব। কারণ ফরাসি বিপ্লব একটা আমূল বদলে গেছিলো পরিস্থিতি, রাজনৈতিক, ফরাসি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা। শিল্প বিপ্লব, যেখানে এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছিল, এইগুলোকে বিপ্লব বলে। যাই হোক, বিপ্লব যারা বলে সেটা যারা জানতে দেয় তারা ভালো করে বুঝে না। ষোড়শ লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম হচ্ছে তুর্গ, আর একজন অর্থমন্ত্রী হচ্ছে নেকের। আর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ। ইনি একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। ইনি ফ্রান্সকে বলেছিলেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লবের ষোড়শ লুইয়ের রানীর নাম হচ্ছে মারি আন্তোয়েট। ফরাসি বিপ্লবের রানীর নাম হচ্ছে মারি আন্তোয়েট। দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন দিচ্ছি যে কত খ্রিস্টাব্দে কোন ঘটনার মধ্যে দিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতায় অধিষ্ঠিত হন, এবং
নেপোলিয়ন বোনাপার্ট যে সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট যে ফ্রান্সে যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন সেটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? নেপোলিয়ন বোনাপার্ট যে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে, সে ব্যাংকের নাম কি? ফরাসি সমাজের বাইবেল নামে যেটা পরিচিত ছিল, অর্থাৎ কোড নেপোলিয়ান, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান প্রবর্তন করেন কোড নেপোলিয়ান? নেপোলিয়ান বোনাপার্ট যে ধর্ম বিষয়ক চুক্তি করেছিলেন সেটা কত খ্রিস্টাব্দে কোন পোপের সঙ্গে এবং চুক্তিটার নাম কি? নেপোলিয়ান বোনাপার্ট যে ধর্ম বিষয়ক চুক্তি করেছিলেন সেটা কত খ্রিস্টাব্দে কোন পোপের সঙ্গে এবং চুক্তিটার নাম কি? এবারে লাস্ট যে প্রশ্নগুলো বললাম তার উত্তর বলে দিচ্ছি। লাস্ট প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি যে নেপোলিয়ান বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের পতন ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তিনি যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তার নাম হচ্ছে কনসুলেটের শাসন, এবং তিনি যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তার নাম হচ্ছে কনসুলেটের শাসন, এবং এই শাসন ব্যবস্থা অনুযায়ী নেপোলিয়ান ছিলেন ফার্স্ট কনসাল। এই শাসন ব্যবস্থা অনুযায়ী নেপোলিয়ান ছিলেন ফার্স্ট কনসাল। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে। পোপের সঙ্গে পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ান বোনাপার্ট 1801 খ্রিস্টাব্দে এক ধর্মীয় চুক্তি করেছিলেন। এই ধর্মীয় চুক্তির নাম হচ্ছে কনকর্ডাট। এই ধর্মীয় চুক্তির নাম হচ্ছে কনকর্ডাট। চুক্তি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে পোপ সপ্তম পায়াসের। চুক্তি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের। নেপোলিয়নের যে কোড নেপোলিয়ান আইন সংহিতা 1804 খ্রিস্টাব্দে, যাকে ফ্রান্সের কোড নেপোলিয়ান, যাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়, 1804 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় ফরাসি আইনবিধি। এবারে আবার কতগুলো প্রশ্ন লিখে নাও। আচ্ছা, নেপোলিয়নের অধিকৃত গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস কি? ট্রাফালগারের নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? ট্রাফালগারের নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ন প্রতিষ্ঠিত কনফেডারেশন অফ রাইন কি? নেপোলিয়ন প্রতিষ্ঠিত কনফেডারেশন অফ রাইন কি? সিজেল পাইন প্রজাতন্ত্র কি? নেপোলিয়ন প্রতিষ্ঠিত সিজেল পাইন প্রজাতন্ত্র কি?
টিলজিটের সন্ধি কি? কত খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি হয়েছিল? প্রশ্নগুলো দিলাম, তার উত্তর বলে দিচ্ছি। নেপোলিয়ান প্রতিষ্ঠিত গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস, সেটা হচ্ছে নেপোলিয়ান রাশিয়ার অধীনস্থ পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশকে অধিকার করে নাম দিয়েছিলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস। মনে রাখবে যে পোল্যান্ডের কিছু অংশ এবং রাশিয়ার কিছু অংশ নেপোলিয়ান অধিকার করে তার নাম দিয়েছিলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস। ট্রাফালগারের নৌযুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ানের। ট্রাফালগারের নৌযুদ্ধ 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ানের। নেপোলিয়ান প্রতিষ্ঠিত কনফেডারেশন অফ রাইন 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট জার্মানির রাইন নদী তীরবর্তী 300-এর বেশি বিভক্ত রাজ্যগুলোকে একসঙ্গে করে 39টা রাজ্যে পরিণত করেছিলেন এবং এই 39টা রাজ্যের নাম দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল উটেমবার্গ, বেডেন, হেসবার্গ প্রভৃতি। এবং এই 39টা রাজ্যের তিনি নামকরণ করেছিলেন কনফেডারেশন অফ রাইন। আর টিলজিটের সন্ধি হচ্ছে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে নেপোলিয়ান বোনাপার্টের হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে নেপোলিয়ান বোনাপার্টের হয়েছিল টিলজিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে। সিজেলবাইন প্রজাতন্ত্র কি? ডাইরেক্টরি শাসনকালে ইটালির বিভিন্ন রাজ্যগুলো দখল করে নেপোলিয়ান বোনাপার্ট সিজেলবাইন প্রজাতন্ত্র নাম দিয়েছিলেন। পরবর্তীকালে একে নেপোলিয়ান বোনাপার্টের বলে ইটালীয় প্রজাতন্ত্র বলা হতো। সিজেলবাইন প্রজাতন্ত্র, যেটা ডাইরেক্টরি শাসনকালে নেপোলিয়ান জেনারেল হিসাবে সেনাবাহিনীর সেনাপতি হিসাবে দখল করেছিলেন এবং নেপোলিয়ানের শাসনকালে এর নামকরণ হলো ইটালীয় প্রজাতন্ত্র, সিজেলবাইন প্রজাতন্ত্র বা ইটালীয় প্রজাতন্ত্র। আচ্ছা, তোমাদের লাস্ট দুটো প্রশ্ন দিয়ে আমি সেটা হচ্ছে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে নেপোলিয়নের 100 দিবসের রাজত্বকাল কোন সময় থেকে কোন সময়, আর নেপোলিয়নের চূড়ান্ত পতন হয়েছিল কোন যুদ্ধে। 100 দিবসের রাজত্বকাল হচ্ছে নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসন থেকে ফিরে এসেছিলেন 1 মার্চ 1815 খ্রিস্টাব্দে, তারপর থেকে 100 দিন তিনি রাজত্ব করার সুযোগ পেয়েছিলেন। এটা হচ্ছে 100 দিনের 100 দিবসের রাজত্বকাল, 1 মার্চ 1815 খ্রিস্টাব্দ থেকে 100 দিন। এবং এরপর 1815 খ্রিস্টাব্দের 18 জুন তারিখে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। সেখানে 1821 সালের 5ই মে তারিখে নেপোলিয়নের মৃত্যু হয়। যাই হোক, এই পর্যন্ত হলো, দুটো চ্যাপ্টার রিভিশন হলো। তোমরা আরও প্রশ্ন সলভ করবে, সাবধানে থাকবে, ভালো থাকবে, বাড়ি থেকে বেরোবে না। তোমরা কোনো প্রশ্ন করনি, আমি এখানে ক্লাস শেষ করে দিলাম।